হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে, বিশেষ করে পরিবেশের আবহাওয়ার জলবায়ুর যে পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যে বিরূপ প্রতিক্রিয়া চলতেছে, যে দুর্ভোগ চলতেছে, হিট ওয়েভ চলতেছে, ন্যাচারাল ডিজাস্টার্স চলতেছে, হ্যাঁ, এই বিষয়গুলো আজকের টপিক। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের রেসপন্সিবিলিটি কী, আওয়ার অনলি হোম, এখানে এটা বলছে পৃথিবীকে, দ্য আর্থ, পৃথিবীর একটা মাত্র প্ল্যানেট যেখানে মানুষ বাস করে, আওয়ার অনলি হোম, আওয়ার রেসপন্সিবিলিটি। এবং এই পৃথিবীটা যেহেতু একমাত্র পৃথিবী, এটা যেহেতু কোনো অল্টারনেটিভস নাই আর কোনো অপশনস নাই, তাহলে যেহেতু এটা অনলি অপশন, তাহলে কি করতে হবে, এটার প্রতি আমাদের দায়িত্ব কী, আওয়ার রেসপন্সিবিলিটি কী। আজকের ক্লাসে আমি টার্গেট করব যে কত বেশি ভোকাবুলারি আপনারা শিখতে পারেন। আজকের ক্লাসে আপনারা 50 থেকে 60টার মতো ভোকাবুলারি ব্যবহার করতে পারবেন, যেগুলোর মোটামুটি 20 থেকে 25টা হচ্ছে অ্যাডভান্স ভোকাবুলারি। চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। তো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্টপ ক্লাইমেট ক্রাইম, অর্থাৎ আবহাওয়ার উপরে যে ক্রাইম করছি আমরা, জলবায়ু পরিবর্তনের, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের জন্য যে আমরা দিন দিন কার্যক্রমগুলো করছি, অথবা ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি আমরা যে জ্বালাচ্ছি, হ্যাঁ, আমরা যে পেট্রোল জ্বালাচ্ছি, আমরা পরিবেশ দূষণ করছি, সেই বিষয়গুলোরে বলছে ক্রাইম। The fragile beauty of earth is a poetic reminder of the intricate balance. তো ব্যালেন্স সম্পর্কে বলতে যা বলছে, দ্যাট সাস্টেইনস অল লাইফ অন আওয়ার প্ল্যানেট। তো এখানে বলছে অল লাইফ অন আওয়ার প্ল্যানেট, আমাদের পৃথিবীতে যে শুধু মানুষ আছে তা নয়, কিন্তু পৃথিবীতে বিভিন্ন রকমের জীবজন্তু আছে, সেটাকে বলছে অল লাইফ অন আওয়ার প্ল্যানেটস। তো বলতেছে এই যে পৃথিবীর সৌন্দর্যটা, এটা হচ্ছে একটা ফ্রেজাইল বিউটি। ফ্রেজাইল অর্থ আমরা জানি মানে নাজুক, নরবরে, খুবই দুর্বল, ইজিলি ব্রোকেবল, কেমন ফ্রেজাইল। তো ইজিলি প্যারিশেবল, সামথিং ইজ ফ্রেজাইল। তো যেমন একজনের স্বাস্থ্য খুব খারাপ, ফ্রেজাইল হেলথ। কেমন দ্য ফ্রেজাইল বিউটি অফ আর্থ, পৃথিবীর যে এই যে নরবরের সৌন্দর্য, ইজ এ পোয়েটিক রিমাইন্ডার অফ দ্য ইন্ট্রিকেট ব্যালেন্স। এবং বলছে এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে পৃথিবীর উপরে আসলে আমরা চাইলে আমাদের মতো করে পরিবেশ দূষণ করতে পারবো না, পৃথিবীর উপরে জুলুম করতে পারবো না, যেহেতু এটা একটা ফ্রেজাইল জিনিস। এবং এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এটার মধ্যে পৃথিবীটাকে সৌন্দর্য রাখতে হলে আমাদের একটা ব্যালেন্স করতে হবে, ইন্ট্রিকেট ব্যালেন্স করতে হবে, যে ব্যালেন্স করার মাধ্যমে সাস্টেইনস অল লাইফ অন আর্থ, পৃথিবীর সকল প্রাণী সঠিকভাবে বেড়ে উঠতে পারবে, সাস্টেইন, টিকে থাকবে। অর্থাৎ পৃথিবীতে টিকে থাকতে গেলে আপনাকে এই পৃথিবীর সৌন্দর্যটা ঠিক রাখতে গেলে একটা ব্যালেন্স লাগবে। আপনি পৃথিবীকে কিছু দিবেন, আপনি জলবায়ু, আপনি সিএফসি কম উৎপাদন করবেন, পৃথিবীকে দিবেন, পৃথিবী আপনাকে দিবে। এটা গিভ অ্যান্ড টেকের মতো। ফ্রম দ্য এক্সপানসিভ ওশনস, এখানে এক্সপানসিভ শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। কার অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ মানেই সে কোনো নাউনের অ্যাডজেক্টিভ। ওশনসকে ব্যাখ্যা করছে এখানে। এক্সপান্ড শব্দ থেকে, এক্সপান্ড হচ্ছে ভার্ব, প্রসারিত করা, আর এখানে এক্সপান্সিভ অর্থ হচ্ছে আপনার বিশাল। ওশেন্স বলছে বিশাল গভীর সাগর থেকে, টু দ্য বার্ডেন ফরেস্ট। বার্ডেন আমরা বুঝতে পারছি যে পাহাড়, পর্বত অথবা বন। তো বার্ডেন শব্দের অর্থটা আমরা একটু দেখব। বার্ডেন অর্থ হচ্ছে গ্রিন গ্রাস অর রিচ ভেজিটেশন। আমরা বুঝতেই পারছি যে বন দেখতে কিন্তু অনেক গ্রিন হয়, অনেক গ্রাস থাকে, এবং আদার রিচ ভেজিটেশন অর্থ হচ্ছে বনের মধ্যে নাম না জানা অনেক গাছপালা আছে, সেগুলোকে বলে ভেজিটেশন মানে হচ্ছে টোটাল আপনি একটা বনের উপর দিক থেকে দেখবেন, দেখার পরে সকল গাছগাছালি মিলে যে সবুজ যে ল্যান্ডস্কেপটা হয়, সেটা হচ্ছে ভেজিটেশন। একটা বনের মধ্যে বিভিন্ন রকমের যেই গাছপালা জন্মায়, সেই গাছপালার কালেকটিভ একটা নাম হচ্ছে ভেজিটেশন। অ্যান্ড ম্যাজেস্টিক মাউন্টেন্স। তো ম্যাজেস্টিক মাউন্টেন্স বলার অর্থ হচ্ছে, আপনারা দেখছেন ওশেন্সের আগে বলছে এক্সপানসিভ, এবং ফরেস্টের আগে বলছে বার্ডেন্ট মানে সবুজ, চিরসবুজ বন, বিশাল সাগর। এবং ম্যাজেস্টিক অর্থ হচ্ছে, আমরা ম্যাজেস্টিক এখানে চমৎকার, এক্সিলেন্ট বলতে পারি, দৃষ্টিনন্দন পাহাড় পর্বত, ম্যাজেস্টিক মাউন্টেন্স। তো আমরা ম্যাজেস্টিক শব্দের অর্থটা দেখব। ম্যাজেস্টিক অর্থ হচ্ছে হ্যাভিং অর শোয়িং ইমপ্রেসিভ বিউটি অর স্কেল, কোনো কিছু অনেক সুন্দর হলে সেটাকে বলি আমরা ম্যাজেস্টিক। এক্সলটেড, গ্রেট, যেটা বলছি এক্সিলেন্ট, গ্রেট,
অসম, অসম ম্যাজেস্টিকটা এখানে গ্রেট অসম অর্থ দিয়েছে, হ্যাভিং শোয়িং ইমপ্রেসিভ বিউটি, অসম্ভব সুন্দর পাহাড় পর্বত। বলছে বিশাল সাগর, সবুজ বন এবং অসম্ভব সুন্দর পাহাড় পর্বত যেখানেই যান, এভরি ফ্যাসেট অফ আওয়ার ন্যাচারাল ওয়ার্ল্ড, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে এটুকু কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। বলছে এই যে সাগর বলেন অথবা বন বলেন অথবা মাউন্টেন্স বলেন, প্রত্যেকটা বিষয় কি বলছে, এভরি ফ্যাসেট, প্রত্যেকটা বিষয়, ফ্যাসেট মানে অ্যাসপেক্ট, প্রত্যেকটা বিষয় অফ আর ন্যাচারাল ওয়ার্ল্ড, আমাদের পৃথিবীর প্রকৃতির প্রত্যেকটা বিষয় কন্ট্রিবিউটস মানে অবদান রাখে। অর্থাৎ সাগরে যে শুধু আমাদের জীবনে অবদান রাখে তা নয়, কিন্তু ফরেস্টও অবদান রাখে এবং মাউন্টেন্সও অবদান রাখে, প্রত্যেকটা জিনিসই অবদান রাখে। এই কারণে বলছি এভরি ফেসেট অফ আর ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রত্যেকটা পরিবেশের প্রত্যেকটা বিষয়ই কন্ট্রিবিউট মানে অবদান রাখা। হারমোনিয়াসলি মানে হচ্ছে সমানভাবে, ইন এ রাইট প্রপোর্শন, হ্যাঁ, সমানভাবে অবদান রাখে টু দ্য সিম্ফনি অফ এক্সিস্টেন্স, আমাদের বেঁচে থাকার, আমাদের অস্তিত্বের ক্ষেত্রে। তো সিম্ফনি অফ এক্সিস্টেন্স, তো এখানে আসলে ওয়ার্ল্ড, ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে আপনার সিম্ফনির একটা মানে ম্যাটাফরিক্যাল ব্যবহার হয়েছে। তো বলতেছে ন্যাচারাল ওয়ার্ল্ড যেভাবে একটা ন্যাচারাল ওয়ার্ল্ডে যেমন প্রত্যেকটা জিনিসের কন্ট্রিবিউশন আছে, ফরেস্ট, মাউন্টেন্স এবং ওশেন্সের, একইভাবে সিম্ফনি জানি আমরা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও কিন্তু প্রত্যেকটা তার যেমন একসাথে একটা সাউন্ড তৈরি করে, একটা সিম্ফনি তৈরি করে। তো যে একটা সিম্ফনি, একটা মানে সঠিক সুরের জন্য যেমন একটা সিম্ফনির প্রত্যেকটা তারের দরকার হয়, জীবনের এই এক্সিস্টেন্সের জন্যও আপনার ন্যাচারাল ওয়ার্ল্ডের প্রত্যেকটা জিনিস আমাদের দরকার হয়। তো এখানে এই যে এভরি ফ্যাসেট শব্দটাতে বিভিন্ন মানে অ্যাসপেক্ট অর্থ দেয়, মানে আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ডের প্রত্যেকটা বিষয়। ফ্যাসেট শব্দের অর্থটা একটু দেখব, যেহেতু এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড। ফ্যাসেট শব্দের অর্থ হচ্ছে ওয়ান পার্ট অফ এ সাবজেক্ট, অ্যাঙ্গেল অর্থ দেয়, অ্যাসপেক্ট অর্থ দেয়, ফিচার অর্থ দেয়। ফ্যাসেট ওয়ান পার্ট অফ এ সাবজেক্ট, সিচুয়েশন, সো একটা দের ইজ মেনি পার্টস। তো এখানে পৃথিবীর অনেকগুলো বিষয় আছে, এখানে বলছে এভরি ফ্যাসেট অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, পৃথিবীর প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অ্যাসপেক্ট অবদান রাখে সমানভাবে আমাদের অস্তিত্বের জন্য। দিস ইন্ট্রিকেট ইকোসিস্টেম, এই জটিল বাস্তু সংস্থান, ব্রিমিং উইথ আ ডাইভার্স এরিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফুনা। তো এইটুক হচ্ছে সাবজেক্ট, আর আন্ডারস্কোরসটা হচ্ছে ভার্ব। এখানে বলছে এই যে এই জটিল বস্তু সংস্থান অর্থ আমরা কিন্তু সবাই জানি, বাস্তু সংস্থান মানে হচ্ছে একটা পরিবেশের মধ্যে বসবাসকারী মানুষ, প্ল্যান্টস এবং ইনসেক্টস, অ্যানিমেলস, সবার সাথে যে একটা ভারসাম্য। আমরা সহজেই মানে সুন্দরবনের যে ইকোসিস্টেমটা এক্সাম্পল দিলে বোঝা যায় যে একটা প্রাণীর উপরে আরেকটা প্রাণীর নির্ভরশীলতা। আপনার বাঘ হরিণ খায়, হরিণ লতাপাতা খায়, লতাপাতা গাছপালার আবার একটা ব্যালেন্স আছে, গাছপালা না থাকলে হরিণ মারা যাবে, হরিণ না থাকলে বাঘ থাকবে না। তাহলে এই হচ্ছে এই যে সিস্টেমটা আসে, এবং পুকুরের মধ্যে কিন্তু একটা ইকোসিস্টেম আছে। তো এই যে সিস্টেমটা, এটাকে বলে এই জটিল সিস্টেম, এই কমপ্লেক্স। ইন্ট্রিকেট মানে হচ্ছে কমপ্লেক্স, সফিস্টিকেটেড। কেমন সফিস্টিকেটেড যেই মানে বাস্তু সংস্থান বিষয়টা, ব্রিমিং উইথ এ ডাইভার্স এরিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফুনা। ফ্লোরা অর্থ হচ্ছে প্ল্যান্টস আর ফুনা অর্থ হচ্ছে অ্যানিমেলস। ডাইভার্স মানে আমরা জানি বিভিন্ন, বৈচিত্র্যময়, হ্যাঁ, পশু পাখির, গাছপালার মধ্যে বৈচিত্র্যময় যেই বস্তু সংস্থান, এবং এখানে বলছে জটিল বস্তু সংস্থান যেখানে পরিপূর্ণ থাকবে, মানে বৈচিত্র্যময় গাছপালা থাকবে এবং পশু পাখি থাকবে। আমরা ইকোসিস্টেম শব্দের অর্থটা একটু দেখব। ইকোসিস্টেম অর্থ হচ্ছে এ বায়োলজিক্যাল কমিউনিটি অফ ইন্ট্রিকেটিং অর্গানিজমস মানে জীব বৈচিত্র্য সবার একটা ইন্ট্রিকেটিং, হ্যাঁ, কমিউনিটি সবার একটা ইন্ট্রিকেটিং অ্যান্ড দেয়ার ফিজিক্যাল মুভমেন্ট, সবার চলাচল। ইন জেনারেলি ইউজ এ কমপ্লেক্স নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারকানেক্টেড সিস্টেম। অর্থাৎ ইকোসিস্টেম হচ্ছে এই যে জীবজন্তুর মধ্যে, একটা পরিবেশে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে জীবজন্তুর মধ্যে যে একটা কমপ্লেক্স নেটওয়ার্ক থাকে, একটার সাথে যে একটা ডিপেন্ডেন্স থাকে, নেটওয়ার্ক থাকে, সম্পর্ক থাকে এবং ইন্টার কানেকশন থাকে, সেই সিস্টেমটাকে আপনার ইকোসিস্টেম বলে। ছবিতে কিভাবে আছে ইকোসিস্টেমের ডেফিনিশনটা তো আমরা দেখলাম। দেখেন এই যে একটা ছবি আছে, এই ছবিতে দেখেন মাছ আছে, হাঁস আছে, গাছপালা আছে, কীটপতঙ্গ আছে, ব্যাঙ আছে। আপনারা মানে এখানে আপনারা পরোক্ষভাবেও কিন্তু একটার উপর একটা ডিপেন্ড করে। এখানে কিন্তু আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা প্রাণী একটার উপর একটা ডিপেন্ড করে,
ইকোসিস্টেমে মানুষ গরুর উপরে নির্ভর করে, গরু আবার মানুষের উপর নির্ভর করে, গরু ঘাস খায়, কেমন এই এক্সাম্পলগুলো কিন্তু আমরা জানি। এই সিস্টেমটাই যদি মানে এই টোটাল সিস্টেমটাকেই বলছে এখানে ইন্ট্রিকেট ইকোসিস্টেম। তো ইন্ট্রিকেট ব্রিমিং উইথ অর্থ হচ্ছে পরিপূর্ণ। এই সিস্টেমের মধ্যে পরিপূর্ণ থাকবে ডাইভার্স অ্যারে অফ ফ্লোরা অ্যান্ড ফুনা। মানে এখানে ডাইভার্স মানে এই আপনার ইকোসিস্টেমের মধ্যে প্রচুর পরিমাণে কমপ্লেক্স বিষয়টা যে থাকবে, সেই কমপ্লেক্সটা বলছে ডাইভার্স অ্যারে অফ ফ্লোরা অ্যান্ড ফুনা। ফ্লোরা অ্যান্ড ফুনা শব্দের অর্থ আমরা দেখব। Flora and fauna refer to the collection of all plants and animals. Collection of all plants and animals. সকল পশু পাখি এবং গাছপালার কালেকশন লিভিং ইন এ পার্টিকুলার রিজন, এক অঞ্চলে বাস যেগুলো আছে, or environmental situation. The collection of flora মানে হচ্ছে plants and fauna মানে হচ্ছে animals of a area usually interact. এই যে interact মানে একটা আরেকটার সাথে মিথস্ক্রিয়া করে ইন ভেরিয়াস ডিগ্রিজ টু ফর্ম অ্যান ইকোসিস্টেম। এগুলো বিভিন্ন প্রতিক্রিয়া মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা ইকোসিস্টেম তৈরি হয়। যেটা বলছি আর কি, আপনার গরু ঘাস খায়, আবার মানুষ গরু খায়, কেমন এইভাবে যেই জটিল বিষয়টা, কেমন একটার উপরে আবার বাঘ হরিণ খায়, হরিণ বাঘ খায়, এই বিষয়টাকে এখানে বলছে। তো এখানে এই দেখেন, এইখানে ফ্লোরা বলতে একটা অঞ্চলের প্ল্যান্টসগুলোকে বলা হয় এবং ফুনা বলতে একটা অঞ্চলের অ্যানিমেলসগুলোকে বলা হয়। তো এখানে বলছে বস্তু সংস্থানের যেখানে প্রচুর পরিমাণে প্ল্যান্টস এবং অ্যানিমেলস, প্রত্যেকটা বিষয় একটা বিষয়ের সাথে যেহেতু কমপ্লেক্স একটা বিষয় আছে, এগুলো সব কিছু গুরুত্ব বহন করে। আন্ডার স্কোর অর্থ হচ্ছে আমরা কী করি, আন্ডারলাইন করি। কেন আন্ডার স্কোর আর আন্ডারলাইন করা একই, গুরুত্ব বহন করে, মানে পুট এমফাসিস অন। এই বস্তু সংস্থান, জটিল বস্তু সংস্থান গুরুত্ব আরোপ করে দ্য রেজিলেন্স অ্যান্ড দ্য ইন্টারকানেক্টেডনেস। অর্থাৎ বস্তু সংস্থান তখনই ঠিক থাকবে যখন রেজিলেন্স থাকবে, সহনশীলতা থাকবে। কেমন রেজিলেন্স মানে অর্থটা আমরা দেখব, এবং ইন্টারকানেক্টেডনেস একটা আরেকটার সাথে সম্পর্কিত থাকবে অফ অল লিভিং অর্গানিজমস, একটা আরেকটার সাথে ব্যালেন্স থাকবে, ইমব্যালেন্স হবে না। অর্থাৎ এটাই হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেমে আপনার বিভিন্ন ফ্লোরা মানে গাছপালার সাথে এবং বিভিন্ন ফুনা পশু পাখির সাথে একটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা রেজিলেন্স থাকবে, সহনশীলতা থাকবে, একটা একটার সাথে নির্ভরশীল থাকবে। এই রেজিলেন্স শব্দের অর্থটা দেখব। রেজিলেন্স শব্দটা হচ্ছে ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড অর টু রিকভার কুইকলি ফ্রম ডিফিকাল্টিস। অর্থাৎ কোনো কঠিন সিচুয়েশন সহ্য করার ক্ষমতাকে বলে রেজিলেন্স। ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড, যেমন আমরা পাকিস্তান হানাদার বাহিনী আমাদের হামলা করছিল, আমরা কি দেখিয়েছি, আমরা দেখাইছি উই শোড আওয়ার রেজিলেন্স, প্রতিরোধ করা। কেমন দ্য অ্যাবিলিটি অফ এ সাবস্টেন্স, অথবা এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড, সহ্য করার ক্ষমতা। আর আরেকটা অর্থ হচ্ছে অ্যাবিলিটি অফ এ সাবস্টেন্স অর অবজেক্ট টু স্প্রিং ব্যাক ইনটু শেপ। যেই পদার্থ, যেই সাবস্টেন্স সাধারণত কোনো তাপ বা কোনো কিছু সহ্য করার ফলে দেখবেন সেই জিনিসটা আবার আগের অবস্থায় চলে আসে। অ্যাবিলিটি স্প্রিং ব্যাক মানে ফিরে আসা টু ইটস অরিজিনাল শেপ, ইলাস্টিসিটি যেমন, কেমন এই বিষয়টাকে বলে রেজিলেন্স। এই কারণে রেজিলেন্সকে সিনোনিম হিসেবে বলে ফ্লেক্সিবিলিটি। তো আমরা বুঝলাম যে এই রেজিলেন্স অর্থাৎ এই যে একটা রেজিলেন্স খুব দরকার ইকোসিস্টেমের জন্য। প্রত্যেকটা একটা ইকোসিস্টেমের মধ্যে বসবাস করা প্রত্যেকটা ফ্লোরা এবং ফুনা রেজিলেন্স থাকতে হবে এবং একটা একটার সাথে ইন্টারকানেক্টেডনেস থাকতে হবে। হাউএভার দ্য সুইফট পেস অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, কিন্তু আসলে কি রেজিলেন্স আছে, ইন্টারকানেক্টেডনেস আছে আমাদের, আসলেই কি ইকোসিস্টেম ঠিক আছে? সেটা আসলে নাই। এই কারণে বলছে হাউএভার সুইফট পেস অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, যেহেতু দিন দিন মানুষের কার্যক্রম বাড়তেছে, মানুষ মেশিন আবিষ্কার করছে, মানুষ পেট্রোল জ্বালাচ্ছে, মানুষ ইট বাটায় কয়লা পুড়াচ্ছে, এগুলো হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস। এগুলোর সুইফট পেস মানে দ্রুত গতিতে মানুষের কার্যক্রম বৃদ্ধি পাওয়ার কারণে হুইচ আর কজিং ডিফরেস্টেশন, এই কারণে আমরা বন উজাড় করে ফেলছি। ডিফরেস্টেশন হচ্ছে বন উজাড় করা। আমরা এই মানুষের কার্যক্রম বাড়ার কারণে, মানুষের কার্যক্রমকে এখানে হুইচ ক্লজ দিয়ে বলবে, হুইচ ক্লজটা এইখানে থামছে। বলছে মানুষের কার্যক্রমের কারণে বন নিধন হয়ে যাচ্ছে, পলিউশন হচ্ছে, অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এবং আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এই সুইফট পেস অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, এই সাবজেক্টের বার হচ্ছে পোজেস। দ্রুত বর্ধনশীল মানুষের কার্যক্রমগুলো সৃষ্টি করছে। পজ অর্থ হচ্ছে সৃষ্টি করা, পজ এ থ্রেট, পজ এ সিভিয়ার থ্রেট, এটা একটা একসাথে বলতে হয়, পজ এ সিরিয়াস থ্রেট। আমি যদি বলি অ্যাভেলেবিলিটি অফ ড্রাগস
has posed a severe threat to our young generation. আবার বলছি, availability of drugs has posed a severe threat to our young generation. প্রদত্ত সৃষ্টি করা বলছে এই যে মানুষের কার্যক্রম এটা আসলে একটা হুমকি সৃষ্টি করেছে টু আর্থস ডেলিকেট বিউটি, পৃথিবীর এই সৌন্দর্যকে। প্রথমে আমরা পাইছিলাম ফ্রেজাইল বিউটি, আমরা এখানে পাইছিলাম ফ্রেজাইল বিউটি, পৃথিবীর ফ্রেজাইল বিউটি, এখানে আমরা পাইছি পৃথিবীর ডেলিকেট বিউটি, দুইটা অর্থই এক। আমরা কাপড়ের কথা যদি বলি, দেখেন ফ্রেজাইল অর্থটা যদি দেখেন, ভেরি ফাইন ইন টেক্সচার। বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে মসলিন কাপড়, তো মসলিন কাপড় কিন্তু খুবই ফাইন না, তো এটাই বলছে ইন্ট্রিকেট ওয়ার্কম্যানশিপ অর কোয়ালিটি ফাইন। তো এটা আরেকটা ফ্রেজ ডেলিকেট অথবা ফ্রেজাইলের আরেকটা অর্থ হচ্ছে ইজিলি ব্রোকেন অর ড্যামেজড, ফ্রেজাইল যেটা সহজেই ভাঙা যায়, ফ্রেজাইল। তো আমাদের পৃথিবীর সৌন্দর্যটা আসলে হচ্ছে ফ্রেজাইল। ইট ইজ ক্রোশিয়াল মানে হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ ফর আস, আমাদের জন্য টু অ্যাকনোলেজ, স্বীকার করা দ্যাট আওয়ার অ্যাকশনস, যে আমাদের কাজগুলো, হিউম্যান অ্যাক্টিভিটিসগুলো হ্যাভ প্রোফাউন্ড কনসিকুয়েন্সেস, গভীর রেজাল্ট গভীর ফলাফল হয় অন দিস প্ল্যানেট। অর্থাৎ আমরা যেই কাজকর্ম করি, আমাদের অ্যাকশনগুলো আসলে পরিবেশের উপরে অনেক প্রভাব ফেলে। কনসিকুয়েন্স মানে প্রভাব, অনেক প্রভাব ফেলে। অ্যান্ড টু অ্যাজিউম রেসপন্সিবিলিটি অর্থ হচ্ছে টেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া। অ্যাজিউম শব্দের অর্থটা আমরা দেখব। অ্যাজিউম অর্থ হচ্ছে টেক অর বিগিন টু হ্যাভ পাওয়ার অর রেসপন্সিবিলিটি। বলছে অ্যাজিউম, আমরা বলতে পারি অ্যাজিউম পাওয়ার, অ্যাজিউম রেসপন্সিবিলিটি, ক্ষমতা নেওয়ার জন্য আমরা কিন্তু বলি অ্যাজিউম পাওয়ার। শেখ হাসিনা অ্যাজিউম পাওয়ার ফর দ্য 4th consecutive times in Bangladesh in 2024। 2024 সালে শেখ হাসিনা চতুর্থবারের মতো ক্ষমতা নিয়েছে। অ্যাজিউম পাওয়ার, ক্ষমতা নেওয়া। অ্যাকসেপ্ট, শোল্ডার, বিয়ার, আন্ডারটেক, একই অর্থ, আন্ডারটেক পাওয়ার। তো বলছে টেক, বিগিন অর হ্যাভ রেসপন্সিবিলিটি আর অ্যাজিউম একই অর্থ। এখানে বলছে অ্যান্ড টু অ্যাজিউম রেসপন্সিবিলিটি ফর প্রিজার্ভিং অ্যান্ড সেফগার্ডিং। প্রিজার্ভিং অর্থ সংরক্ষণ করা, পরিবেশ সংরক্ষণ করা। এখানে পৃথিবীকে সংরক্ষণ করা, পৃথিবীকে সেফ করা, সেফগার্ড করা, নিরাপদে রাখা। ইররিপ্লেসেবল হোম, এই যে পৃথিবীটাকে বলছে রিপ্লেসেবল মানে পরিবর্তনযোগ্য, আর ইরিপ্লেসেবল অর্থ হচ্ছে পরিবর্তনযোগ্য নয় ফর ফিউচার জেনারেশনস, মানে আমাদের অনাগত যেই প্রজন্ম আছে তাদের জন্য। বলছে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে আমরা স্বীকার করতে হবে যে আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো আসলে পরিবেশের উপরে, পৃথিবীর উপরে অনেক প্রভাব ফেলে, এবং আমাদেরকে অবশ্যই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ অলসো, এখানে এই 2 এর আগে কিন্তু এটা আবার পড়বেন, এটা গুরুত্বপূর্ণ যে আমরা টু অ্যাজিউম রেসপন্সিবিলিটি, আমরা দায়িত্ব নিব ফর প্রিজার্ভিং, পরিবেশ সংরক্ষণ, পৃথিবীর সংরক্ষণের দায়িত্ব নিব আমরা, পৃথিবীকে সেফগার্ড করার দায়িত্ব নিব আমরা। কিসের সেফগার্ড করবো আমরা? দিস ইরিপ্লেসেবল, এই অপরিবর্তনযোগ্য আমাদের এই বাসস্থানকে আমরা সেভ করব ফর দ্য ফিউচার জেনারেশন, আমাদের অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এনভায়রনমেন্টাল কনজারভেশন, পরিবেশ সংরক্ষণ। কনজারভেশন অর্থ হচ্ছে সংরক্ষণ, পরিবেশগত সংরক্ষণ। ট্রান্সেন্ডস অর্থ হচ্ছে সীমানা পারানো। যেমন আমরা ট্রান্সেন্ড শব্দের অর্থটা দেখব। ট্রান্সেন্ড অর্থ হচ্ছে টু বি গো বিয়ন্ড দ্য রেঞ্জ অর লিমিট, সীমানা ছাড়িয়ে যাওয়া। সীমানা ছাড়িয়ে যাওয়া। তো আমি যদি বলি বাংলাদেশের ক্রিকেট আপনার দেশের সীমানা ছাড়িয়ে গেছে, তার রেপুটেশন অফ বাংলাদেশ ক্রিকেট ট্রান্সেন্ডস দ্য ন্যাশনাল বর্ডার। ট্রান্সেন্ড মানে গো বিয়ন্ড, আমরা যেটা দেখছি ট্রান্সেন্ড তো কি, গো বিয়ন্ড, সীমানা ছাড়িয়ে যাওয়া। কেমন? দ্য রেঞ্জ অর লিমিট দ্য ফিল্ড অফ অ্যাক্টিভিটি। যদি আমরা ধরেন বাংলাদেশ কিন্তু ওষুধ উৎপাদনে, ড্রাগ উৎপাদনে, ওষুধ উৎপাদনে কিন্তু সীমানা সুনাম দেশ বিদেশে ছড়িয়ে গেছে। তো আমরা যদি বলি দ্য রেপুটেশন অফ প্রডিউসিং ড্রাগ ট্রান্সেন্ড দ্য ন্যাশনাল বর্ডার, গো বিয়ন্ড। কেমন? তো আবার এটা ট্রান্সেন্ড অর্থ হচ্ছে সারপাস, কাউকে ছাড়িয়ে যাওয়া, কোনো ব্যক্তিকে ছাড়িয়ে যাওয়ার জন্য হয়। যদি আমি বলি আমার ছেলে, আমার সন্তান বা আমার মেয়ে আমাকে ছাড়িয়ে গেছে, মাই ওন ডটার হ্যাজ সারপাসড মি, আমাকে ছাড়িয়ে গেছে। নো ডাউট দ্যাট হি উইল
এভার ট্রান্সেন্ড শেক্সপিয়ার, কোনো সন্দেহ না যে সে শেক্সপিয়ারকে ছাড়িয়ে যাবে। কোনো সীমানা, দিস ইস্যু ওয়াজ অ্যান ইস্যু, এটা একটা বিষয় ছিল, ট্রান্সেন্ডিং দ্য টেক্সট পেজ অ্যান্ড রিচিং আদার কর্নার্স অফ সোসাইটি, সব জায়গায় ছড়িয়ে গেছে। তো এখানে বলছে হি ডাউটস দ্যাট হি উইল এভার ট্রান্সেন্ড শেক্সপিয়ার, বলছে সে সন্দেহ করে, তার মধ্যে সন্দেহ ছিল যে সে কখনো শেক্সপিয়ারকে ছাড়িয়ে যেতে পারবে কিনা। শেক্সপিয়ারের সমসাময়িক ছিল মার্লো, হয়তো মার্লোর ব্যাপারে এই সেন্টেন্সটা, মার্লো চিন্তা করছে যে আমি কি আসলে কখনো শেক্সপিয়ারকে ছাড়িয়ে যেতে পারবো। তো আমরা বুঝলাম যে পরিবেশ সংরক্ষণ ছাড়িয়ে যায় মেয়ার মোরাল অব্লিগেশন, আমাদের যে নৈতিক বাধ্যবাধকতা, অব্লিগেশন মানে হচ্ছে রেসপন্সিবিলিটি, আমাদের নৈতিক, আমরা কিন্তু অনেক রকম কাজ আমাদের প্রয়োজনে করি, আবার কিছু কাজ আমরা নৈতিকতার কারণে করি, মোরাল অব্লিগেশন, নীতিবোধ থেকে করি, বিবেকের তাড়না থেকে করি। দেখেন বলছে এই যে পরিবেশ সংরক্ষণ করব, এটা শুধু আমাদের বিবেকের তাড়না থেকে করব না, বরং আমরা এটা আমাদের প্রয়োজনে করব। ইট ইজ অ্যান এসেনশিয়াল, এই যে যেটা বলছে প্রয়োজনে, ইট ইজ অ্যান এসেনশিয়াল প্রি-রিকুইজিট হচ্ছে হচ্ছে পূর্ব শর্ত ফর দ্য সার্ভাইভাল অফ আওয়ার প্ল্যানেট। এটা আমাদের এই যে প্ল্যানেট, আমাদের পৃথিবী টিকে থাকার পূর্ব শর্ত আমাদের পরিবেশ সংরক্ষণের কাজ, অ্যান্ড ইটস ইনহ্যাবিটেন্টস, এবং পৃথিবীতে যারা বাস করে তারা তাদের প্রয়োজনে আসলে এই এনভায়রনমেন্টাল কনজারভেশনগুলো করবে। দ্য ওয়েলবিং অফ হিউম্যানিটি, ওয়েলবিং অর্থ হচ্ছে কল্যাণ, ওয়েলবিং অফ হিউম্যানিটি, মানবতার কল্যাণ, ইজ ডিরেক্টলি লিঙ্কড টু দ্য হেলথ অফ আওয়ার ইকোসিস্টেম। আমাদের এই যে প্ল্যানেট, আমাদের পৃথিবীর যে ইকোসিস্টেম আছে সেটা আসলে মানুষের মানে কল্যাণের সাথে ডিরেক্টলি সম্পর্কিত, লিঙ্কড মানে কানেক্টেড। তো ইকোসিস্টেমের কোন বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এনকম্পাসিং ক্লিন এয়ার, পরিবেশের পরিষ্কার বিশুদ্ধ বাতাস, পানি, ফার্টাইল সয়েল, উর্বর মাটি ফর এগ্রিকালচার, অর্থাৎ এই সবগুলো জিনিসই আমাদের আসলে দরকার। থ্রু দ্য প্রিজার্ভেশন অফ বায়োডাইভার্সিটি হচ্ছে জীব বৈচিত্র্য, বায়ো মানে হচ্ছে জীব, আর ডাইভার্সিটি অর্থ হচ্ছে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য। বলতেছে থ্রু দ্য প্রিজার্ভেশন অর্থ হচ্ছে কনজারভেশন, সংরক্ষণ, জীব বৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে অ্যান্ড প্রোটেকশন অফ ন্যাচারাল হ্যাবিটেট, এবং প্রাকৃতিক জীবজন্তুর যে ন্যাচারাল হ্যাবিটেট অর্থ থাকার জায়গা, যদি জীবজন্তু, যেহেতু আপনি প্রিজার্ভেশন অফ দ্য বায়োডাইভার্সিটি নিয়ে বলতেছেন, জীবজন্তু সংরক্ষণ করবেন, বাঘ সংরক্ষণ করবেন, হরিণ সংরক্ষণ করবেন, তো তাদের যে থাকার জায়গাগুলো, সেগুলো তো আর আপনার বাড়িতে থাকে না, আমার বাড়িতে থাকে না, ন্যাচারাল হ্যাবিটেটে থাকে। তো সেগুলোর প্রোটেকশন করা বলছে থ্রু প্রিজার্ভেশন অফ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্য দিয়ে এবং তাদের থাকার জায়গা সংরক্ষণের মধ্য দিয়ে। এটুকু থ্রু দ্য প্রেপোজিশন দিয়ে শুরু হওয়ার কারণে এটুকু হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এগুলো সংরক্ষণের মাধ্যমে এনশিওর, সাবজেক্ট ভার্ব শুরু হয়েছে, হচ্ছে সাবজেক্ট, এনশিওর হচ্ছে ভার্ব। আমরা নিশ্চিত করি দ্যাট দ্য ডেলিকেট ব্যালেন্স, এই যে নাজুক ব্যালেন্স, খুব গুরুত্বপূর্ণ ব্যালেন্স উইদিন আওয়ার ইকোসিস্টেম রিমেইনস আনডিস্টার্বড, এবং এর মাধ্যমে আমরা কিন্তু নিশ্চিত করতে পারি যে আমাদের ইকোসিস্টেমগুলো কোনো ধরনের বিপদে পড়বে না, আনডিস্টার্বড, এগুলো রিমেইনটা এখানে ভার্ব। এইখানে থেকে এই দ্যাটের এনশিওরটা হচ্ছে ক্লজ, একটা ক্লজ, মেইন ক্লজ, আর দ্যাট থেকে আমরা কী এনশিওর করবো সেটা বলছে। আমরা এনশিওর করব যে ইকোসিস্টেমের কোনো কিছুই যেন বিশৃঙ্খলা না হয়, এনহ্যান্সিং রেজিলেন্স এগেনস্ট এনভায়রনমেন্টাল প্যারিলস, এবং আমরা রেজিলেন্স তৈরি করব জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্য দিয়ে, এবং পৃথিবীর যত প্রাণী আছে তাদের ন্যাচারাল হ্যাবিটগুলো ঠিক রাখার মাধ্যমে আমরা আসলে নিশ্চিত করতে পারি যে একটা ব্যালেন্স ঠিক হবে, ডেলিকেট ব্যালেন্স উইথ দ্য ইকোসিস্টেম। তা আসলে আমরা এই যে প্রিজার্ভেশন অফ, তাহলে এই যে বায়োডাইভার্সিটির মাধ্যমে এবং ন্যাচারাল হ্যাবিটেটগুলো সমুন্নত রাখার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের ইকোসিস্টেমগুলো ঠিক থাকবে, এবং ইকোসিস্টেম ঠিক থাকলে আমরা কি করতে পারবো, এনহ্যান্সিং রেজিলেন্স এগেনস্ট এনভায়রনমেন্টাল প্যারিলস, অর্থাৎ পরিবেশের যে এনভায়রনমেন্টাল প্যারিলস, যে ডিজাস্টারগুলো আসে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। মোরওভার অদুকন্তু এনভায়রনমেন্টাল কনজারভেশন, পরিবেশ সংরক্ষণ, প্লেস, আমরা প্লে ভার্বটা শুধু খেলা অর্থে ব্যবহার করি না, কোনো গুরুত্বপূর্ণ রোল প্লে করার অর্থে প্লে ভার্ব ব্যবহার করি। অর্থাৎ পরিবেশ সংরক্ষণটা
প্লেজ এ পাইভটাল রোল, একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ইন সিকিউরিং অ্যাবিলিটি অফ ফিউচার জেনারেশনস, অর্থাৎ মানে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য, টু ফ্লারিশ অন আর্থ, যাতে তারা বেড়ে উঠতে পারে। বাই টেকিং প্রোঅ্যাক্টিভ মেজার্স অর্থ হচ্ছে কোনো পদক্ষেপ যদি আমরা কোনো ঘটনা ঘটার আগে যদি সেই ঘটনার প্রতিরোধের জন্য, প্রতিকারের জন্য আগে থেকেই ব্যবস্থা নিই, সেটাকে বলে প্রোঅ্যাক্টিভ মেজার্স। বলছে বাই টেকিং প্রোঅ্যাক্টিভ মেজার্স, আগে থেকেই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে টু কার্ব পলিউশন বন্ধ করা। কার্ব অর্থ হচ্ছে এখানে আমরা কার্ব অর্থ হচ্ছে লাগাম টেনে ধরা, এখানে কার্ব পলিউশন হচ্ছে পলিউশন বন্ধ করা। বলছে পলিউশন বন্ধ করে আমরা আগে থেকে যদি পদক্ষেপ নিয়ে নেই, কনজার্ভ রিসোর্সেস, আমাদের যে সম্পদ আছে এগুলো যদি আমরা সংরক্ষণ করি, অ্যান্ড মিটিগেট হ্যাবিটেট ডিস্ট্রাকশন, এবং আমরা আস্তে আস্তে মানে বিভিন্নভাবে যেভাবে জীবজন্তুর হ্যাবিটেটগুলো, থাকার জায়গাগুলো ধ্বংস করে নিজেদের বাড়ি তৈরি করছি বা সেগুলো ধ্বংস করে ফেলছি, বন ধ্বংস করছি, সেগুলো যদি আমরা মিটিগেট মানে কমাতে পারি, উপশম করতে পারি, যদি আমরা এই কাজগুলো করতে পারি, উই আর ইনভেস্টিং ইন এ সাস্টেনেবল ফিউচার, তাহলে আমরা কিন্তু একটা মানে নিশ্চিন্ত ভবিষ্যতের জন্য আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো। ফর অল লাইফ ফর্মস অন দ্য প্ল্যানেট, এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাই ভালো থাকবে। ইচ ইন্ডিভিজুয়াল মানে প্রাণী, প্রত্যেকটা ব্যক্তি, মানে প্রাণী, প্রত্যেকটা ব্যক্তি, আমরা ইন্ডিভিজুয়াল নর্মালি ব্যক্তি অর্থে ব্যবহার করি, আমরা প্রত্যেকেই এরকম বোঝাচ্ছে। এন্ডেভর টুয়ার্ডস এনভায়রনমেন্টাল কনজারভেশন, যদি সবাই পরিবেশ সংরক্ষণের জন্য চেষ্টা করে যায়, তাহলে কন্ট্রিবিউটস, সবারই চেষ্টা কি হবে, ফলাফলটা কি হবে, সিগনিফিকেন্টলি টুয়ার্ডস ফস্টারিং এ মোর সিমবায়োটিক রিলেশনশিপ। তো আমাদের সকলের চেষ্টার কারণে একটা সিমবায়োটিক রিলেশনশিপ হবে বিটুইন ম্যানকাইন্ড অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, মানুষের মধ্যে এবং প্রকৃতির মধ্যে। সিমবায়োটিক রিলেশনশিপ হচ্ছে পারস্পরিক, রিসিপ্রোকাল, সবাই লাভবান হবে। তো বলতেছে যদি আমরা সবাই পরিবেশ নিয়ে সচেতন থাকি, তাহলে আমাদের একটা সিমবায়োটিক রিলেশনশিপ হবে মানুষের মধ্যে এবং প্রকৃতির মধ্যে। সিমবায়োটিক রিলেশনশিপ সম্পর্কে আমরা কিছু জানবো। যেমন সিমবায়োটিক রিলেশনশিপ হচ্ছে এমন একটা রিলেশনশিপ হুইচ অর্গানিজমস মানে সকল প্রাণী, পিপল মানুষ এবং প্রত্যেকটা থিংস এক্সিস্ট টুগেদার ইন এ ওয়ে, এমনভাবে সবাই সবার সহাবস্থান করবে দ্যাট বেনিফিটস দ্যাম অল, যার মাধ্যমে সবাই লাভবান হবে। সবাই লাভবান হওয়ার বিষয়টা হচ্ছে সিমবায়োটিক। তো এই সেন্টেন্সটাকে আবার বলছে যে আমরা এমন একটা বিষয় চাই দ্যাট প্রায়োরিটিজ, যেটা প্রায়োরিটি মানে অর্থ হচ্ছে অগ্রগণ্য, মানে অধিক গুরুত্ব দেওয়া। রিভারেন্স ফর দ্য এনভায়রনমেন্ট, যে এমন একটা পলিসি চাই আমরা, এমন একটা সিমবায়োটিক রিলেশনশিপ চাই যেখানে পরিবেশের গুরুত্ব বেশি। রিভারেন্স ফর দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের গুরুত্ব বেশি। এনশিউরস এন্ডিউরিং প্রসপারিটি ফর অল লিভিং এন্টিটিস, সকল প্রাণীর যেখানে প্রসপারিটি নিশ্চিত করা হয়, শুধু মানুষের না, সকল প্রাণীর। অ্যামিড মাউন্টিং এভিডেন্স, মাউন্টিং মানে অনেক, এখানে বলছে অসংখ্য প্রমাণ আছে, শোকেসিং, যেগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই দ্য আনডিনেবল ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকগুলো এভিডেন্স আমাদের সামনে স্পষ্ট, যে আমরা যেগুলো আমাদেরকে শোকেস করছে, আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আসলে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জগুলো আসলে আনডিনেবল। আমরা পরিবেশ যে পরিবর্তন হয়, আবহাওয়া যে দিন দিন খারাপ হচ্ছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। বরফ গলে যাচ্ছে, সি লেভেল বেড়ে যাচ্ছে, স্যালাইনেশন হচ্ছে এবং হিট ওয়েভ তৈরি হচ্ছে। উই মাস্ট অ্যাকনোলেজ, আমাদের অবশ্যই স্বীকার যেতে হবে দ্য আর্জেন্সি সারাউন্ডিং দিস গ্লোবাল ক্রাইসিস মানে যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জকে আমাদেরকে অবশ্যই উই মাস্ট অ্যাকনোলেজ, আমাদেরকে স্বীকার যেতে হবে। এখানে উই হচ্ছে সাবজেক্ট, মাস্ট অ্যাকনোলেজ হচ্ছে ভার্ব। রাইজিং সি লেভেল, সমুদ্রের লেভেল বৃদ্ধি পাওয়া। এক্সট্রিম ওয়েদার, এই যে আমাদের প্রচণ্ড শীত পড়ে আবার প্রচণ্ড তাপ মানে হিটওয়েভ চলে, এগুলো বলছে এক্সট্রিম ওয়েদার ফেনোমেনা। এবং ইকোলজিক্যাল শিফটস হচ্ছে বাস্তুসংস্থানের পরিবর্তন। আর নো লঙ্গার ডিস্ট্যান্ট অ্যান্টিসিপেশনস, এগুলো এখন আর মানুষের অনুমান না, এগুলো আমাদের সামনে চলে আসছে। বাট ট্যাঞ্জিবল রিয়েলিটিস, এগুলো আমাদের দৃশ্যমান বাস্তবতা। কনফ্রন্টিং আস টুডে, যেগুলো আমরা আজকে মোকাবেলা করছি। অর্থাৎ পরিবেশ সম্পর্কে যেই অনুমান আগে করা হইতো সেগুলো কিন্তু বাস্তবে এখন আমাদের সামনে দৃশ্যমান। দ্য অ্যাক্সিলারেটেড পেস, অর্থাৎ এই যে দ্রুত গতিতে হুইচ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অর্থ হচ্ছে অবনতি, এই যে দ্রুত গতিতে পরিবেশ যে বিপন্ন হচ্ছে, ইজ আনফোল্ডিং,
এগুলো আমাদের সামনে কি করে আনফোল্ডিং, আমাদের সামনে স্পষ্ট করছে। নেসেসিটেটস ইমিডিয়েট অ্যাকশন, আমাদেরকে ইমিডিয়েট অ্যাকশন নিতে বলছে ফ্রম ইন্ডিভিজুয়ালস। আমরা প্রত্যেক আলাদা আলাদা প্রত্যেক মানুষ আমরা এখন সচেতন হব, কমিউনিটিস প্রত্যেক সম্প্রদায় এখন সচেতন হবে, অ্যান্ড নেশনস অ্যালাইক প্রত্যেক দেশ এখন সচেতন হইতে হবে। পার্টিকুলার বিশেষ করে বলতে গেলে কনসার্ন আমরা উদ্বিগ্ন হচ্ছি আর দ্য র্যামিফিকেশন অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ মানে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব এটা আসলে অন বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্যের উপরে পড়ছে। অর্থাৎ মানে আপনার ক্লাইমেট চেঞ্জের কারণে যে বায়োডাইভার্সিটি, আমাদের চমৎকার বায়োডাইভার্সিটি ছিল পৃথিবীতে, সেটা নষ্ট হচ্ছে, ক্ষতিকরের দিকে যাচ্ছে। র্যামিফিকেশন শব্দের অর্থ দেখব। র্যামিফিকেশন অর্থ হচ্ছে ফলাফল নেগেটিভ অর্থে, এ কমপ্লেক্স আনওয়েলকাম কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন, কোনো কাজের ক্লাইমেট চেঞ্জের ফলাফল, কনসিকুয়েন্স রেজাল্ট, পরবর্তী ফলাফল, র্যামিফিকেশন। স্পেসিস প্রজাতি ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীব্যাপী বিভিন্ন প্রাণীর প্রজাতি ফেসটা এখানে মোকাবেলা করছে এক্সটিংশন, বিলুপ্তির মোকাবেলা, মানে বিলুপ্ত হচ্ছে সহজ কথায়। অ্যাজ দ্যার হ্যাবিটেট, যেহেতু তাদের থাকার জায়গা, ব্যানিশটা এখানে কোন হ্যাবিটেট সাবজেক্টের আর এসটা হচ্ছে নতুন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু তাদের থাকার জায়গা ব্যানিশ হারিয়ে যাচ্ছে, অর বিকাম ইনহসপিটেবল থাকার অযোগ্য হচ্ছে। ইনহসপিটেবল শব্দের দুইটা অর্থ আছে, আমরা অর্থগুলো দেখব। ইনহসপিটেবল অর্থ হচ্ছে এনভায়রনমেন্টের বিষয় বলতে গেলে হার্শ অর ডিফিকাল্ট টু লিভ ইন, এমন একটা জায়গা যেখানে আপনি থাকতে পারেন না। আর আপনি কোনো পার্সনের কথা বলতে গেলে একটা তো পরিবেশের কথা, যেখানে ইনহসপিটেবল যদি পরিবেশ হয় সেই পরিবেশে থাকা যায় না। আর ইনহসপিটেবল যদি কোনো মানুষ হয় তাহলে সে আনফ্রেন্ডলি হয়, আনওয়েলকামিং হয়, জগরাটে হয়। তো বলছে দ্যার হ্যাবিটেটস ব্যানিশ, এই প্রাণীগুলোর থাকার জায়গাগুলো দিন দিন কমে যাচ্ছে, আর বিকাম ইনহসপিটেবল অথবা থাকার জায়গাগুলো অযোগ্য হয়ে যাচ্ছে ডিউ টু ফ্লাকচুয়েটিং টেম্পারেচারগুলো যেহেতু উঠানামা করছে প্রতিনিয়ত, অ্যান্ড এনভায়রনমেন্টাল সার্কামস্ট্যান্সেস এবং পরিবেশগত বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে এগুলো হচ্ছে। মোরওভার অদুকন্তু দ্য ইস্যু অফ ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো ইজ এক্সাসিবেটিং, এখানে ভার্বটা হচ্ছে ইজ এক্সাসিবেটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো ইজ এক্সাসিবেটিং প্রেভালেন্ট সোশ্যাল ডিসপ্যারিটিস, বলতে বর্তমানে আমাদের সমাজে প্রিভালেন্ট যেই এক্সিস্টিং সামাজিক যে বৈষম্য আছে, ধনী গরিবের যে বৈষম্য আছে, এই ক্লাইমেট চেঞ্জের কারণে সেই বৈষম্যটা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এক্সাসিবেট অর্থ হচ্ছে কোনো খারাপ অবস্থাকে আরও খারাপের অবস্থা দিকে নিয়ে যাওয়া। এক্সাসিবেট শব্দের অর্থ দেখব, মেক এ প্রবলেম, সিচুয়েশন অর নেগেটিভ ফিলিং ওয়ার্স, কোনো জিনিস আরও খারাপ হওয়া। অ্যাগ্রিভেট, মেক ওয়ার্সেন, বলছে আমাদের যে বর্তমান ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলো সেগুলো আমাদের বর্তমানে সামাজিক অবস্থাকে আরও দুর্বল করে দিচ্ছে, ধনী গরিবের বৈষম্য আরও বাড়ছে, বাই ডিসপ্রপোর্শনেটলি এফেক্টিং, বিশেষ করে মানে বৈষম্যহীনভাবে প্রভাব ফেলছে মার্জিনালাইজড কমিউনিটিজ, আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়কে।